জুলাই ঘোষণাপত্র হবে আগামীর বাংলাদেশের দলিল, জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছুঁড়ে ফেলা যাবে না সংবিধান, বলছে বিএনপি। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকবেন সাংবাদিকরা। প্রাথমিকভাবে কার্ড পাবেন ২০০ জন। ছয় মাস পর ভাতা ৩৫,০০০-এর প্রস্তাব প্রত্যাখ্যান। বৈঠকে সমাধান না মেলায় আন্দোলনের ঘোষণা ট্রেনি চিকিৎসকদের। সর্বজনীন সম্মতিতে আমরা কেউ এটা মানে নিই নাই। আমাদের এখানে সবাই এই দাবি প্রত্যাখ্যান করলো। এবং দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্তে ১৭৯ মরদেহ উদ্ধার। একই মাসে ৩ দুর্ঘটনায় আকাশপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফিজ। ৩১শে ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশন হবে আগামীর বাংলাদেশের দলিল। এটি কোনো দলের নয়, হবে দল মত নির্বিশেষে সবার। বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এমন কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসিবাদী দল আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে। এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ৩ আগস্ট ডাক দেয়া হয়েছিল শেখ হাসিনার পতনের। কোটা সংস্কার থেকে আন্দোলন পৌঁছেছিল সরকার পতনের এক দফায়। ছাত্র জনতার সেই লড়াইয়ে অবসান হয়েছিল আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের। সেই শহীদ মিনার থেকেই আগামী ৩১ ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তাও দেওয়া হয়েছে। রোববার রাজধানীর বাংলা মোটরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয় জুলাই ঘোষণার। তারা বলেন, ৭২-এর মুজিববাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দালিলিক ইশতেহার হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। ধারণ করা হবে অভ্যুত্থান থেকে জন্ম নেয়া গণমানুষের দাবি। এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো, আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের কবর রচিত হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মতো। সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। ৫ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থান, ২৪-এর এই বিপ্লব আমরা ৯০-এর মতো ব্যাহত হতে দিতে চাচ্ছি না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, ৩১শে ডিসেম্বর হতে যাওয়া প্রোক্লেমেশন অফ জুলাই সম্পর্কিত কোনো ধরনের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই। যারা এই ঘোষণাটা দিবেন
ওনারাই ভালো বলতে পারবেন। আসলে ওনারা কি ঘোষণা দেবেন এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়। আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না। আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। জুলাই স্পিরিট ধারণ করা সবাইকে শহীদ মিনারে হাজির হওয়ার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং তার নেতৃত্বে যেভাবে মশিউর অনিক, এখন ঢাকা। জুলাই আগস্টের আন্দোলন কারো একক কৃতিত্বে হয়নি মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন যৌক্তিক সংস্কারের সুযোগ আছে, তবে শহীদদের রক্তে লেখা সংবিধান বাতিল করে নয়। নতুন বছরে মানুষের প্রত্যাশা হলো ভোটাধিকার ফিরে পাবার। আরো জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির নেতা অভিযোগ করেন, দেশের ভেতরেই কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। 5 আগস্ট পরে একটি দল টেন্ডারবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। বলেন, নতুন বছরে মানুষের প্রত্যাশা হলো ভোটাধিকার ফিরে পাবার। খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না, আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন। এদিকে দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত অপর এক মতবিনিময় সভায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও আব্দুস সালাম বক্তব্য রাখেন। বলেন, যৌক্তিক সংস্কারের সুযোগ আছে, কিন্তু শহীদদের রক্তে লেখা সংবিধান বাতিল করে নয়। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি না। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন, 31 দফার মাধ্যমে 1.5 বছর আগেই বিএনপি প্রস্তাব করেছে বাংলাদেশ কেমন হবে, তাই নতুন করে সংস্কার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। নেতাকর্মীদের বিভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন দলটির শীর্ষ নেতারা। জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের সব পাস বাতিল করা হয়েছে, তবে কাল থেকে সীমিত সংখ্যক অস্থায়ী পাস দেয়া হবে। তথ্য নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের কার্ড পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলছেন, প্রাথমিকভাবে 200 রিপোর্টার ও 40 জন ভিডিও জার্নালিস্টকে অস্থায়ীভাবে পাস দেয়া হবে। আরও জানাচ্ছেন হাসিফ বিল্লাহ। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা রোববার গাড়ি ছেড়ে পরিচয়পত্র দেখিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো বাদে বাকি সব মন্ত্রণালয় এবং বিভাগে এদিন সকাল থেকে নিয়মমাফিক কার্যক্রম শুরু হয়, তবে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ছিল বিধিনিষেধ। দেশের প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রথম কর্মদিবসে দর্শনার্থী কিংবা সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল না, তাই নিয়মিত দায়িত্ব পালন করতে সচিবালয়ে এসে বিপাকে পড়েন গণমাধ্যম কর্মীরা। সকাল থেকেই ফটকের বাইরে অবস্থান করেন তারা। দুপুরে সচিবালয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ-এর নেতৃত্বে 21 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবার থেকে 15 দিনের জন্য অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। আগুনের ঘটনা তদন্ত ও নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণের কথা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার, তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য।
আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে, তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি। এ সময় ৩,০০০-এর বেশি অ্যাক্রিডিটেশন কার্ড মূল্যায়ন করে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করার কথা জানান তথ্য উপদেষ্টা। আমাদের প্রায় ৩,০০০ প্লাস অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে, এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই ৩,০০০ প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সচিবালয়ের অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা নাহিদ ইসলাম জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে সেটাও আমাদের ভাববার বিষয়, সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। এদিকে রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলনে জানিয়েছে প্রাথমিকভাবে ২০০ রিপোর্টার ও ৪০ জন ভিডিও জার্নালিস্টকে অস্থায়ী পাস দেওয়া হবে। সচিবালয়ে কর্মরত যে বিট আছে সেই বিটে যে সাংবাদিকরা কাজ করেন তার প্রায় ১৬০ জনের মতো সদস্য আছে। তাদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ৪০ জন ক্যামেরাম্যানকে অস্থায়ী ভিত্তিতে পাস দেওয়া হবে। ডিএমপির একটা সেল গঠন করা হয়েছে, যেই সেলটাতে সাধারণ নাগরিকরাও যাদের বিভিন্ন কারণে সচিবালয়ে যাওয়ার প্রয়োজন হবে তাহলে তারা যেমন পাস সংগ্রহ করতে পারবে, সেখান থেকে সাংবাদিকরাও তাদের প্রয়োজন মাফিক অস্থায়ী পাস সচিবালয়ে যাওয়ার জন্য সংগ্রহ করতে পারবে। সঠিক তদন্তের স্বার্থে প্রয়োজনে সচিবালয়ে আগুনের আলামত বিদেশে পাঠানো হবে বলে জানায় প্রেস উইং। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ৬ মাস পর ভাতা ৩৫,০০০-এর প্রস্তাব প্রত্যাখ্যান করে ফের শাহবাগে সড়ক অবরোধ করেছে ট্রেনি চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। বিকেলে ট্রেনি চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, সেখানে কর্তৃপক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এখন কি দাবি রয়েছে ট্রেনি চিকিৎসকদের? ট্রেনি চিকিৎসকদের আসলে দাবি এমন কোনো দাবি যেন আসলে কোনো আশ্বাসই আসলে তারা মানছেন না। বিকেল ৫টার দিকে আসলে মনে হচ্ছিল যে আসলে তারা অবরোধ উঠিয়ে চলে যাবেন, কিন্তু সেই সময় যে প্রতিনিধিরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছিলেন তারা বোঝানোর চেষ্টা করছিলেন এখানে অবস্থানরত যারা ছিলেন যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাদের কোনোভাবেই ভাতা বাড়ানো আর সম্ভব নয়, কারণ জুলাই থেকে ৩৫,০০০ টাকা আসলে কার্যকর করা হবে এবং প্রজ্ঞাপনও আসলে দেওয়া হবে। কিন্তু তারা হঠাৎ করে সবাই ঘুরে গেলেন এবং সবাই বিক্ষোভে ফেটে পড়লেন। তারা বললেন যে যেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন সেখান থেকে তারা এক পাও আসলে পিছু হটবেন না, এবং তখন থেকে আবারও তারা নতুন করে একেবারে শাহবাগ মোড়ের এই যে ইন্টারসেকশন আছে সেখানে চারপাশে তারা বসে গেছেন, এবং নতুন আমরা সন্ধ্যার পর দেখছি যে সবাই অবস্থানরত যারা আছেন তাদের সামনে একটি করে মোমবাতি আসলে জ্বালিয়ে রেখেছেন। তারা আসলে জানেন না যে এটি আর কোনো আশ্বাস আসলে রাতে আসবে কি আসবে না, কিন্তু মূলত তাদের একটি দাবি, তারা ৩৫,০০০ টাকার কথা যে বলা হচ্ছিল প্রথম দিন থেকে তারা বলছিলেন যে ৫০,০০০ টাকা করতে হবে, এখন তারা সেটি ৩৫-এ রাজি হয়েছেন, তবে সেই ৩৫,০০০টি জানুয়ারি থেকেই তাদেরকে কার্যকর করতে হবে এবং প্রজ্ঞাপন দিতে হবে। এখন এরপরে আসলে আলোচনার রাতে আসলে তেমন কোনো পথ খোলা আমরা আসলে দেখতে পাচ্ছি না। এই আন্দোলনটি আসলে আজকের রাত পেরিয়ে আগামীকাল বা আসলে কতদূর পর্যন্ত গড়ায় সেটিও আমরা আসলে বুঝতে পারছি না। তবে প্রতিনিধি যারা গিয়েছিলেন তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষে এর বেশি কোনোভাবে করা সম্ভব নয়, এটি যেমন বলেছেন। আরও একটি বলেছেন যে আসলে সরকারের অর্থের অনেক ঘাটতিও রয়েছে, যেহেতু এক দফাতেই ৫,০০০-এর পরিবর্তে 10,০০০ টাকা বাড়িয়ে দেওয়া তাদের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনেকটাই কষ্টসাধ্য। তবে পরবর্তী সময়ে বিকেল ৫টার সময় যে আসলে নতুন করে যে আবার তারা বিক্ষোভ করলেন বা বললেন যে তারা কোনোভাবেই এই দাবি থেকে তারা ফিরে যাবেন না, এরপরে আশেপাশে বিভিন্ন মেডিকেল কলেজে যারা আছেন বা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত তাদেরকে ডাকা হয়েছে তারা যেন নতুন করে আবার এখানে আসেন, এবং তারপর থেকেই বলা যাচ্ছে যে তারা নতুন গতিতে আসলে আবারও তারা আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা ফিরে যাবেন না। প্রতিনিধিও যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম, তারা বলছেন যে আসলে
আমরা এখন পর্যন্ত বলতে পারছি না আসলে এই সমস্যার সমাধান কোথায়। তবে তাদের এখন পর্যন্ত একটি দাবি, জানুয়ারি মাস থেকেই যে 30,000 টাকা করার কথা ছিল, 35,000 টাকা যদি প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয় তবেই তারা আসলে মাঠ ছেড়ে যাবেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। শম্পা বিশ্বাস। ফের শাহবাগের সড়ক অবরোধ করেছে ট্রেনে চিকিৎসকরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে ট্রেনি চিকিৎসকদের বৈঠক, 35,000 টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, আন্দোলন করায় জনভোগান্তি। সব মিলিয়ে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী মুজাহিদ শুভ। আমরা দেখে আসবো সেটি। প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে রোববার দুপুরে আবারও শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নামে পোস্ট গ্র্যাজুয়েশন বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। ভাতা 25,000 থেকে 30,000 টাকা করা হলেও মন গলেনি তাদের। দুপুর 1টা থেকে বিপুল সংখ্যক চিকিৎসক চিকিৎসা ব্যাহত করে রাস্তা অবরোধ করে। এতে রাজধানীতে ছড়িয়ে যায় যানজট। প্রায় 11:30 থেকে এখানে বসে আছি। তো এই যে আন্দোলন করতেছে কোনো নাই, এর কোনো মানে হইলো? কত মানুষ এখানে বসে আছে সিরিয়ালে, মানুষের কত ভোগান্তি। রাস্তায় এরকম সমাধান আর নাই, এমনি তো সমাধানের দিকেও তো করতে পারতো। মানুষকে এইভাবে জিম্মি করে এই আন্দোলন করা অযৌক্তিক। সাধারণ মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করলেও দাবি আদায়ে আর কোনো পথ খোলা নেই বলে জানান বিক্ষোভকারীরা। বলেন, বিগত সরকার 2024-এর জানুয়ারি থেকে ভাতা 30,000 টাকা কার্যকরের প্রতিশ্রুতি দিলেও সেটি কার্যকর হয় ডিসেম্বরে এসে। তাই এবার কারো মন ভোলানো আশ্বাসে তারা সরে আসবেন না। আমরা এটা আন্তরিকভাবে দুঃখিত, এটা আমরা নিজেরাও চাই না যে মানুষ দুর্ভোগ পড়ুক, কিন্তু যাদের কাছে আমরা দাবিটা করতেছি, তারা যদি অতি তাড়াতাড়ি আমাদের দাবিটা মেনে নিত তাহলে আমরা শাহবাগ মোড়ে আমাদের আসতে হইতো না। পুরনো প্রজ্ঞাপন দেখিয়ে যদি বলে 5,000 টাকা বাড়ানো হয়েছে, সেটা তো কোনো যৌক্তিক সমাধান হলো না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সায়েদুর রহমানের ডাকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুপুরেই বৈঠকে বসে সচিবালয়ে। সেখানে দীর্ঘ মিটিংয়ের পর জানুয়ারি থেকে 30 ও জুলাই থেকে 35,000 টাকা ভাতা কার্যকরের প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাব নিয়ে প্রতিনিধিরা শাহবাগে এলেও প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। আমরা আপনাদের এই যে ডিসিশন জানুয়ারি থেকে 30 এবং জুলাই থেকে 35 করবেন, আমরা এই ডিসিশনকে প্রত্যাখ্যান করলাম। তবে এবার 50,000-এর দাবি থেকে সরে এসে জানুয়ারি থেকেই ভাতা 35,000 করে প্রজ্ঞাপন দেবার দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন ট্রেনি চিকিৎসকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। অভ্যুত্থানের প্রতিরোধ চিহ্ন শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলতে সহযোগিতা করা প্রক্টরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। গালিব, জানাবেন মিছিল থেকে শিক্ষার্থীরা কি বলছেন? উজ্জ্বল, গতকালকে একটি ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটি হচ্ছে যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে যে ঘৃণা স্তম্ভটি ছিল, মেট্রো রেলের যে পিলারে শেখ হাসিনার যে ছবিটি ছিল, সেই শেখ হাসিনার ছবিতে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে রং এবং জুতা নিক্ষেপ করে সেখানে সাধারণ মানুষ, গণমানুষ নিজের ক্ষোভ বহিঃপ্রকাশ করে। এবং একটা সময় আমরা দেখেছি যে সেই সময়ের যেই ফুটেজ সারা সোশ্যাল মিডিয়াতেই সেটি ছড়িয়ে পড়ে এবং একটা সময় গিয়ে এখানকার যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সেইটিকে ঘৃণা স্তম্ভ নামকরণ করেন। কিন্তু গতকালকে রাতে হুট করে দেখা যায় মধ্যরাতে সেই ঘৃণা স্তম্ভটিকে মুছে ফেলার চেষ্টা করা হয়। একটি ক্রেন ঢুকে রাজু ভাস্কর্যের পেছনে সে পিলারে ওই ছবিটি মুছে ফেলার চেষ্টা করা হয় এবং মুখমণ্ডল পুরোপুরি মুছেও ফেলা হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেটি নজরে পড়ে। তারা জিজ্ঞেস করেন যে এই ঘটনাটি কার নির্দেশে করা হচ্ছে। সেখানে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তারা বলেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন সাইফুদ্দিন আহমেদ, তার নির্দেশে করা হচ্ছে। তখন যে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন তারা এটির প্রতিবাদ করেন এবং তারা এই কাজটিকে অতি দ্রুত থামাতে বলেন। এবং যখন সেখানে একটি জটলাট তৈরি হয়, কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে উপস্থিত হন এবং তিনি বলেন যে এটি একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে।
যে এটি মুছে ফেলার কোনো চেষ্টা, এটি অন্য কোনো একটা কারণে। পরবর্তীতে জানা যায় যে তিনি বলেন যে এটি এনএসআই এর নির্দেশে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এই ফ্যাসিবাদী শেখ হাসিনার যেই ছবিটি ছিল সেটি মুছে ফেলা হচ্ছিল, যেখানে শিক্ষার্থীরা এখন বলছেন যে এই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটিতে এনএসআই এর কথা আসলে কি করে এরকম জুলাই আগস্টের যে স্পিরিট ধারণ করা এই যেই ঘৃণা স্তম্ভটি রয়েছিল সেটিতে কি করে হাত দেওয়া হয়। যাই হোক, এখন এই মুহূর্তে তারা এখানে বিক্ষোভ করছেন, তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন এবং তাদের দাবি একটাই যে যেভাবেই হোক এই প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে তাকে পদত্যাগ করতে হবে। তিনি যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ধারণ করা ঘৃণা স্তম্ভটি মেট্রো রেলের পিলারের সঙ্গে ছিল সেটিকে তিনি পুরোপুরিভাবেই তিনি এটাকে আসলে লঙ্ঘন বলে তারা আসলে বলছেন এবং এটিকে ধারণ করেন না বলে শিক্ষার্থীরা এখন এই তাদের বক্তব্যে উপস্থাপন করছে। তো উজ্জ্বল তারা এখন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন এবং এখান থেকে তারা পরবর্তীতে তাদের আরো অন্য কোনো দাবি দেওয়া থাকলে সেটি উপস্থাপন করবে। আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ফ্যাসিবাদী বিরোধী শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন প্রক্টরের পদত্যাগের জন্য, তার ছিল সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। দেশের বিরুদ্ধে যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। The current interim government is steadfast in its efforts to bring about meaningful reforms because this responsibility has been thrust on this government by the young generation who have brought about this revolution. These reforms are focused on enhancing transparency, fostering accountability, and creating a more robust and efficient institutional framework. এদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত না দেয়া নিয়ে যা জানা যাচ্ছে সেই বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ। গেল সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল, আর বর্তমান সরকার চায় বাস্তবসম্মত নীতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মাহফুজ আলম। একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগম্যাটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আগে যেই অবস্থা ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল, কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। দেখছেন সান্ধ্যবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে 181 জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় 2 জন ক্রু ছাড়া 179 জনের সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে হতভাগ্য 179 জনের মরদেহ। প্রাথমিকভাবে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি অথবা পাখির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দরের বাতিল করা হয়েছে সব ফ্লাইট। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। আজারবাইজানি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখল বিশ্ব। রোববার স্থানীয় সময় 9টায় জেজু এয়ার জেট লাইনারের বোয়িং 737-800 মডেলের একটি বিমান দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসছিল বলে জানাচ্ছে সংবাদ সংস্থা ইয়োনহাপ। এপির তথ্য বলছে, ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়ায় এই দুর্ঘটনার সূত্রপাত। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, শুরুতে বিমানের পেট বা মাঝামাঝি অংশে আগুন লাগে, পরবর্তীতে তা বিমানের বাকি অংশে ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্বারোপের নির্দেশ দেওয়ার পাশাপাশি দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চো সেং মক। গেল শুক্রবারই প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিয়েছেন তিনি।
দক্ষিণ কোরীয় পরিবহন মন্ত্রণালয় জানাচ্ছে, এ ঘটনার পরপরই মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট চো সেং মক। এছাড়া অতি দ্রুত বিমানবন্দরটি সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন দেশটির ভূমি ও পরিবহন মন্ত্রী। 12월 29일 일요일 오늘 09시 03분경 무한공항 활주로에서 제주항공 2216편 방콕부터 무안까지 오는 비행기입니다. 에서 착륙 중 사고가 발생하였습니다. পরিবহন মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে সিএনএন জানায়, বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে মৃত যাত্রীদের দেহাবশেষ সংগ্রহ করেছে উদ্ধারকারী দলটি। দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর তথ্য বলছে, পুলিশ, কোস্টগার্ড ও সেনা সদস্যের 700 জনের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ শনাক্তে জেজু এয়ারলাইন্সের কাছে প্রয়োজনীয় নথি চেয়েছে মুয়ানের দমকল বিভাগ। বলা হচ্ছে, গেল 3 দশকে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখেনি দেশটির জনগণ। সিএনএন জানায়, আগুনে বিমানের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হলেও পেছনের অংশ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে 2 ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ। এ দুর্ঘটনায় থাইল্যান্ডের 2 নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে গার্ডিয়ান। প্রতিবেদনের তথ্য বলছে, এই 2 জন থাই নাগরিক ছাড়া বিমানের বাকি সকল যাত্রী দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। দুর্ঘটনার পর নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে জেজু এয়ারলাইন্স কর্তৃপক্ষ। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের অঙ্গীকার করেছে জেজু এয়ারের প্রধান নির্বাহী। 사고로 인해서 유명을 달리하신 탑승객분들과 유가족분들께 깊은 애도와 사과의 말씀을 올립니다. এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, জেজু এয়ার জেটলাইনার বোয়িং বিমানটি সীমিত আয়ের যাত্রীদের মধ্যে বেশি জনপ্রিয়। এই দুর্ঘটনার আগ পর্যন্ত এর সেফটি রেকর্ড নিয়ে কোনো অভিযোগ আসেনি। স্থানীয় সময় সকাল 10টার কিছু পরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশেষ তদন্ত কমিটির সদস্যরা। আলামত সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাথমিক তদন্ত। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় অভিযোগ করছে, এমন একটি সময়ে দুর্ঘটনা ঘটল যখন নেতৃত্ব সংকটে টালমাটাল দেশটির রাজনীতি। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অপসারণের 2 সপ্তাহের মাথায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকেও অভিশংসনের পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। চলতি বছরে কোনোভাবেই থামছে না এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর দাপট। শীতের সময়ও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ডিসেম্বরের 28 দিনে ডেঙ্গু আক্রান্ত 9,999 জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে 82 জনের। এদিকে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 1,868 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আর এখন পর্যন্ত মারা গেছেন 570 জন। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যক্রমের যথেষ্ট ঘাটতির ফলে শীতকালেও ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু হচ্ছে। বহুতল ভবনের বেসমেন্টে নির্মাণাধীন ভবনের পানির ব্যবহার সারা বছর হওয়ায় সেখানেও এডিস মশার উপস্থিতি পাচ্ছেন গবেষকরা। জালিয়াতির মাধ্যমে প্রকল্পে ব্যয় বৃদ্ধি, নকশা পরিবর্তন, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার সহ অন্তত 6টি অভিযোগে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের সাবেক প্রকল্প পরিচালক KM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিকেলে সংবাদ ব্রিফিং এই তথ্য জানান দুদকের মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন। অভিযোগের ব্যাপারে তিনি জানান, ক্ষমতার অপব্যবহার করে প্রকল্প পরিচালক 7,000 কোটি টাকার প্রকল্পের ব্যয় বাড়িয়ে 22,000 কোটি টাকায় উন্নীত করেছেন। এছাড়া সয়েল টেস্ট ও নকশা পরিবর্তনে 900 কোটি, সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করতে অযৌক্তিকভাবে 12 কোটি টাকা 9-6 করেছেন। এসবের বাইরে ঠিকাদারের কাছ থেকে কমিশন, বাণিজ্য সহ সুনির্দিষ্ট 6টি অভিযোগের কথা বলেন দুদক মুখপাত্র। দেশের আর্থিক খাত বহুগুণ এগোলেও যতটুকু প্রয়োজন ছিল সেটা হয়নি। কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যত্যয় ঘটায় সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় আর্থিক খাতের ক্ষতি করা ব্যক্তিদের শাস্তি না দিয়ে সংস্কার কাজে আসবে না বলে জানান বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন আতাউর নিয়ন। গেল 1.5 দশকে আওয়ামী সরকারের আমলে দুর্নীতি আর কারসাজিতে ধ্বংস হয়েছে আর্থিক খাত, আর এর বড় ভুক্তভোগী হচ্ছে ব্যাংক খাত, যে খাত থেকে বিগত সরকারের লোকেরা পাচার করেছে 28 লাখ কোটি টাকার বেশি। এতে দুর্বল হয়েছে ডজনখানেক ব্যাংক। এস আলম, নজরুল ইসলাম মজুমদার বা সালমান এফ রহমানের মতো কিছু গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থে
অনেক আইন হয়েছে। এতে খেলাপি ঋণ হয়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। আমরা সেজন্য বিআইবিএম ভবিষ্যতে কাজ করবে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য খাতের সাথে শুরু হয় আর্থিক ও ব্যাংক খাত সংস্কার। এতে আমানতকারীদের আস্থা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিশ্লেষকরা। রোববার বিআইবিএম আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তারা। যারা ব্যাংক খাতের ক্ষতি করেছে তাদের শাস্তি না দিলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মনে করেন বিশ্লেষকরা। এই ব্যাংকিং খাতকে সামনে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে আমাদেরকে কাজ করতে হবে এবং যথাযথ যেই ভূমিকা এবং যে সমস্ত সংস্কারগুলো সামনে আসবে সেগুলো আসবে বলে আমরা মনে করি। এছাড়া 2010 সালে উচ্চ শ্রেণীর 5% সাথে নিম্ন আয়ের 5% মানুষের বৈষম্য ছিল 30%, যা আওয়ামী সরকারের আমলে 82% ছাড়িয়েছে বলে জানান এই বিশেষজ্ঞ। ইচ্ছাকৃত লোন এটা হলো চৌর্যবৃত্তি, এটাকে মানে এনপিএল এর মধ্যে দুইটা ভাগ এইভাবে দেখাও বোধহয় ঠিক হবে না। একটা হলো এনপিএল আর একটা হলো চুরি। এটা একটা ক্রাইম এবং এটাকে ক্রাইম হিসাবেই কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আগামীতে এটা করার সাহস কারণ না হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমানতকারীদের আস্থা ফেরাতে না পারলে ব্যাংক খাতে আরো ক্ষতি বাড়বে। ডিপোজিটরদের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস সেটা কিন্তু হতে পারবে না। অর্থনীতিবিদরা বলেন, ভালো আর্থিক খাত ভালো রাজনীতি, আর ভালো রাজনীতি না হলে যে কোনো সরকারেরই 5 আগস্টের মতো অবস্থা হবে বলে জানান তারা। আমাদের কতজন মানুষ প্রতিটা ব্যাংকে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। হাইকোর্টের নির্দেশে জন্মভূমি সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর দেহাবশেষ। রোববার সন্ধ্যায় কানাইঘাটে শায়িত করা হয় তাকে। সন্দীপন সুবোধ তথ্য, অনিল পালের ছবিতে থাকছে প্রতিবেদন। রোববার বিকেল 5টায় হারিস চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুর 3 বছর পর নিজ এলাকা কানাইঘাটে বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় তাকে সমাহিত করা হয়। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেহাবশেষ নেওয়া হয় তার গ্রামে। এ সময় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। আমরা তার লাশটাকে পর্যন্ত সমাহিত করতে পারিনি সঠিকভাবে। এমনি একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে দিয়ে আমরা গত 70 বছর অতিবাহিত করেছি। অন্তত ওনার লাশটি ওনার গ্রামের বাড়িতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের সেই ব্যবস্থাপনাটুকু সম্পন্ন হয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এর আগে জোহরের নামাজের পর সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। অংশ নেন তার রাজনৈতিক সহযোদ্ধা সহ অনেকেই। 18টা বছর গোপনে উনি আত্মগোপনে ছিলেন, কিন্তু তার দল এবং নেতা নেত্রীর বিরুদ্ধে একটি কথা বলেন নাই। উনি বলছিলেন, আমি যদি জীবন্ত ধরা পড়ি তাহলে আমাকে সাক্ষী রেখে সবাইকে শেষ করে দিবে। এর থেকে ভালো আমি যেভাবে আছি এইভাবে থাকি, আমার জন্য দোয়া করিল। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলেন। তিনি দুটি বিষয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন। তিনি ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার 91 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও বিশেষ সহকারী ছিলেন। পরবর্তীতে উনি প্রতিমন্ত্রীর মর্যাদায় রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন। আমার সৌভাগ্য হয়েছে আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি এবং তিনি একজন আমার রেফারেন্স ছিলেন, আমার বলতে দ্বিধা নাই। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনার সময় হারিস চৌধুরী মারা যান। মূলত 1/11 পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের রোষানল ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। আমার বাবা লাইফ সাপোর্টে আমার বাবাকে বুকে করে পালিয়ে গিয়ে আমার বাবাকে আমার দাফন করা লেগেছে। আমি তো কল্পনার মধ্যেও ছিলাম না। ইট ওয়াজ থ্রোন মানে অ্যাট মি। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট সাভারের মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিস চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী গত 16 অক্টোবর কবর থেকে তোলার পর ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী নিশ্চিত হয় মাহমুদুর রহমানই হারিস চৌধুরী। ডিএনএ পরীক্ষার ফল আসার পর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন হারিস চৌধুরীকে মুক্তিযোদ্ধার মর্যাদায় পারিবারিকভাবে দাফনের জন্য। এখন সিলেট।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বস্বীকৃত খুনি মন্তব্য করে প্রখ্যাত সাংবাদিক ও লেখক শফিক রেহমান বলেছেন, দীর্ঘ প্রক্রিয়া নয়, শেখ হাসিনার বিচার এক সপ্তাহেই সম্ভব। দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক বিষয়ক আলোচনা সভায় তিনি কথা বলেন। শফিক রেহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবাইকে আর্থিক সহায়তার পাশাপাশি তারা যাতে সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সীমান্তরক্ষী বাহিনীর নাম বিজিবি থেকে পুনরায় বিডিআর করা সহ একাধিক প্রস্তাব দেন সিনিয়র এই সাংবাদিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলায় 2 শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নগরীর শোলশহর স্টেশন থেকে ছেড়ে যায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। এ সময় মাত্র 2 জন শিক্ষার্থী একটি বগিতে ওঠেন। অন্য যাত্রী না থাকার সুযোগ নেয় ছিনতাইকারীরা। এক পর্যায়ে তাদের বগিতে উঠে নগদ 8,000 টাকা হাতিয়ে নেয় তারা। এরপর মোবাইল নিতে চাইলে ধস্তাধস্তি হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে হাতে ও মুখে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রোবট, রকেট, ড্রোন সহ পরিবেশ বান্ধব নানা প্রকল্প নিয়ে হাজির স্কুল ও কলেজের 350 শিক্ষার্থী। তাদের সেরা সব প্রজেক্টকে করা হয়েছে পুরস্কৃত। বিস্তারিত প্রতিবেদনে। পৃথিবী থেকে অন্য গ্রহে যাওয়ার ইচ্ছে মানুষের বহুদিনের। সেই সঙ্গে কিভাবে গ্রহে মানুষের স্থায়ী বসবাস শুরু করা যায় সেটা নিয়ে চর্চা এখনও চলমান। গ্রহে বাস করা যায় ঠিক এমনই এক প্রকল্প নিয়ে এসেছেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এমন প্রকল্প প্রস্তাবনায় নাসা থেকেও পেয়েছেন স্বীকৃতি। আধুনিক বিশ্বে প্রয়োজন এমন কয়েকশো প্রকল্প নিয়ে বিজ্ঞান মেলায় হাজির শিক্ষার্থীরা। প্রদর্শন করেন রোবট, রকেট, ড্রোন সহ পরিবেশ বান্ধব নানা প্রকল্প। অংশগ্রহণকারীরা ব্যাখ্যা করেন জীবনমান উন্নয়নে কিভাবে এর বাস্তবায়ন সম্ভব। আমাদের অক্সিজেন তৈরি করার ক্ষেত্রে আমরা পানি এবং কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করতে পারি। তাছাড়া আমাদের খাদ্যের জন্য আমাদের রয়েছে একটি হাইড্রোফোনিক টেকনিক, যে হাইড্রোফোনিক টেকনিকের মাধ্যমে আমরা বাটি ছাড়া শুধুমাত্র পানির মাধ্যমে গাছ উৎপন্ন করতে পারি। এখানে ফলনও 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। নাসা থেকেও কিছুদিন আগে একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছিল 3D প্রিন্টিং অন মার্স। তো সেখান থেকেও আমরা কিছুটা ধারণা নেই। তারপর আমরা 3D মডেলটা নিজেরা ডিজাইন করেছি এবং সক্ষম হয়েছি ডিজাইন করতে। বিজ্ঞান মেলায় আধুনিক সব প্রকল্প দেখতে সকাল থেকেই ভিড় করেন দর্শনার্থীরা। প্রযুক্তি আসক্ত প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। একই সাথে এখান থেকে দেখে অনেকেই বিজ্ঞান চর্চায় মনোযোগী হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। পাবজি, বিভিন্ন ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের গেমে আসক্ত হয়ে যেতেছে। তাহলে প্রযুক্তি অনুযায়ী বিভিন্ন সে প্রযুক্তির যে সঠিক ইউটিলাইজ, এইসব মেলা থেকে ফিউচার যে নেক্সট জেনারেশনটা তারা এটা থেকে স্বাবলম্বী হবে। আমি আগে যতটুকু জানতাম বা বুঝতাম যে আমি কতটুকু পারি, এখন এখানে জিনিসটা করতে পারতেছি, অন্যের সাথে কম্পেয়ার করতে পারতেছি যে আমি আসলে কতটুকু জানি। এই মেলা দেখে আমার খুব ইন্সপিরেশন আসছে যে আমি একসময় বিজ্ঞানী হব, বিজ্ঞান নিয়ে কাজ করব। মূলত দেশের আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন আয়োজকরা। সেই সঙ্গে এই মেলা আগামীতে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান বক্তারা। শুধু তাই না, বিজ্ঞান খাতে দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে এই ধরনের আয়োজন। বিজ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আপনার জন্য সম্পদ, আপনি আমরা সেই সম্পদকে কাজে লাগাতে চাই। ইনোভেশনের মধ্য দিয়ে দুনিয়াকে পাল্টায় দিতে পারে, এই স্বপ্নটা আমাদেরকে সবাই মিলে দেখাইতে হবে, যাতে করে ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি হয়। আমাদের এই প্রজন্ম এমনভাবে গড়ে উঠুক, বিজ্ঞান মনস্ক হবে এবং তারা ইসলামকে, ধর্মকে উন করার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। বিভিন্ন প্রকল্পের পাশাপাশি আয়োজন করা হয় রুবিক্স কিউব সহ কুইজ প্রতিযোগিতা। এছাড়াও মুসলিম বিজ্ঞানীদের পৃথিবীতে অবদান নিয়েও ছিল প্রদর্শনী। আমার সাথে এই মুহূর্তে যে 2 জন ক্ষুদে শিক্ষার্থী রয়েছে, 2 জনই ক্লাস 5-এ পড়ে। একজন সারিম আর একজন জাইফ। তা এই বয়সী তারা এক ধরনের যানবাহন তৈরি করেছে যেটা লাইন লেন্থ মেনে চলতে সক্ষম হবে। তাদের এই ধরনের ইনোভেশন হয়তো এদেশের আগামী প্রজন্মকে আরও বেশি অনুপ্রাণিত করবে। তাদের হাত ধরেই হয়তো বাংলাদেশ বিজ্ঞান খাতে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। সানি মৃধা, এখন, ঢাকা। বিপিএলে কনসার্ট ছাড়া আর কোথাও পরিবর্তন আসেনি, এমনটাই মনে করেন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। ইতিবাচক পরিবর্তনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তার। আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়,
উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে, to give the best of the facilities, to give the best of the wickets, best technologies, whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয়নি এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জুলাই ঘোষণাপত্র হবে আগামীর বাংলাদেশের দলিল, জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছুঁড়ে ফেলা যাবে না সংবিধান, বলছে বিএনপি। যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকবেন সাংবাদিকরা। প্রাথমিকভাবে কার্ড পাবেন ২০০ জন। ছয় মাস পর ভাতা ৩৫,০০০-এর প্রস্তাব প্রত্যাখ্যান। বৈঠকে সমাধান না মেলায় আন্দোলনের ঘোষণা ট্রেনি চিকিৎসকদের। সর্বজনের সম্মতিতে আমরা কেউ এটা মানে নিই নাই। আমাদের এখানে সবাই এই দাবি প্রত্যাখ্যান করলো। দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্তে ১৭৯ জনের মরদেহ উদ্ধার। মুয়ান বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল। শেষ করছি সান্ধ্যবাজার। পরবর্তী আয়োজন এখন চারদিক।